ড্রিম লাইটের মৃদু আলো, সিলিংয়ে ঝুলানো ফ্যানের ক্যাটক্যাট আওয়াজ, পাশের রুমে উচ্চ শব্দে বাজানো গান, আর বুকের ভেতর দাউ দাউ করে জ্বলা আগুনে পড়ছে রিমা। তার বোধ শক্তি যেন শূন্যের কোঠায়। জীবনের কিছু মুহূর্ত আসে, মনে হয় নিজেকে নিঃশেষ করার জন্য। অন্ধের মতো বিশ্বাস করে ঠকে গিয়ে বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলেছে যেন সে। কিছু সময় নিজের মস্তিষ্ক শূন্য মনে হয়, মনে হয় সব যদি দুঃস্বপ্ন হতো। সাদা ধবধবে টাইলসে কাত হয়ে দ স্টাইলে শুয়ে আছে রিমা। চোখের কোণা ছুঁয়ে পড়ছে উষ্ণ নোনতা জল। অদৃশ্য তিক্ত ছোঁয়ায় বুঝে আসছে গলা, যেন কেউ দুই হাতে গলা চেপে ধরে আছে। বুকের ওপরে পুরো পৃথিবী ভার যেন চাপিয়ে দেওয়া হয়েছে তার। মাথার যন্ত্রণায় নার্ভ যেন ছিঁড়ে যাচ্ছে। এত যন্ত্রণা কেন? কেন? কি অপরাধ ছিল তার? তেলের ঘানিতে টেনে টেনে পিষে ফেলা সরিষা থেকে টুপটুপ করে তেলের সৃষ্টি। ঠিক সেই রকমই বুকের ভেতরের যন্ত্রণা তাকে পিষে পিষে রক্তগুলো যেন চোখের জলে সৃষ্টি করছে। এক ফোঁটা চোখের জল যেন শরীর থেকে চুষে আনা রক্ত। সে চোখ মুখ খিচে কামড়ে ধরে ওষ্ঠধর। ঠকে যাওয়া এত যন্ত্রণার, জানলে সে কখনোই ভালোবাসতো না। এর চেয়ে কেউ তাকে দগ্ধ আগুনে পুড়িয়ে মারত, অথবা কুল কিনারাহীন অথই সাগরে ফেলে দিয়ে আসতো, তাহলে এত ভুগতে হতো না তাকে। রিমা চোখটা বন্ধ করে, তখনই পাশে থাকা কয়েকটি মেয়ের মধ্যে একজন শব্দ করে ওঠে। শব্দগুলো অনেকটা বোবাদের মতো শোনা যায়। তার কথা বাধা পড়ছে স্কচ টেপের আড়ালে। রিমা উঠে বসে নিজের হাতের বাঁধন খোলে, তারপর হামাগুড়ি দিয়ে মুখোমুখি বসে অচেনা মেয়েটির। মুখের স্কচ টেপ এক টানে খুলে দেয় রিমা। হাঁপিয়ে ওঠা মেয়েটি চোখ ঘুরিয়ে দেখে চারপাশ, বড় বড় শ্বাস টানে। বিপদ টের পেয়ে গলা শুকিয়ে আসে তার। জিভ দিয়ে ভিজিয়ে নেয় ওষ্ঠ কয়েকবার। এক গ্লাস পানির খুব বেশি প্রয়োজন। কলিজা অবধি শুকিয়ে গেছে যেন। মেয়েটি রিমার দিকে তাকিয়ে বলে, এতগুলো মেয়ে এভাবে পড়ে আছে কেন? রিমা অল্প বয়সী মেয়েটির চোখের মুখের অবস্থা দেখে বুঝতে পারে সে অনেক বেশি ভয়ই পেয়েছে। তার শ্বাস ওঠানামার অবস্থা বেহাল। রিমা মেয়েটির থুতনিতে আলতো করে হাত রাখে, তারপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বলে, নাম কি তোমার? চৈতি। তুমি কে? আমরা এখানে কেন? আমি রিমা। তোমার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই বোন, তবে এতটুকু জানি আমরা বিপদে আছি। চৈতি ছোট্ট বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলে। রিমা সাথে সাথে মুখটা চেপে ধরে, একদম না, এমন সময় কাঁদতে নেই। আমাদের বের হওয়ার রাস্তা বের করতে হবে, এটাই অপশন। কাঁদলে আরো পস্তাতে হবে। চৈতির ঠেলে আসা কান্নার সামনে যেন নিজেই পাথর হয়ে বাধা দেয়। কান্না বন্ধ করে মূর্তির মতো বসে, হাত দুটো তখনও বাঁধা। এতগুলো নিষ্পাপ প্রাণ এভাবে নষ্ট হবে ভেবে কুল পায় না রিমা। নিজের জীবন তো নষ্টই, তাই বলে বাকিদের জীবন তো নষ্ট হতে দিতে পারে না। মৃত্যুর আগে সর্বশক্তি দিয়ে বাঁচার তো চেষ্টা করাই উচিত। সে নিজে না বাঁচুক, বাকি প্রাণগুলো তার জীবন দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করা উচিত। রিমা ফিসফিস করে বলে, বিপদের সময় কাঁদলে কোনো সমাধান হয় না। আমাদের উচিত প্ল্যান মাফিক আগানো। চলো, সবাইকে প্রথমে ডেকে তুলি, তারপর প্ল্যান। রিমা ধীর গলায় প্রত্যেকটি মেয়েকে ডেকে তোলে, তারপর গোল হয়ে বসে। রিমা প্ল্যান সাজায়, সবাইকে প্রথমে শান্ত হতে বলে। আমরা কেউই জানি না তারা কেন আমাদেরকে তুলে এনেছে এবং কি চায়। জানা আমাদের উদ্দেশ্যও নয়। আমাদের ফোকাস থাকবে এখান থেকে বের হওয়া। তোমরা যখন ঘুমন্ত অবস্থায়, আমি পুরো বাসা দেখে এসেছি। আমরা এখন দোতলায় আছি, নিচতলায় পাহারা দিচ্ছে অনেকেই। তো প্ল্যান হলো, আমি ছাদের দিকে যাব, আর এমন ভাবে যাব ওরা যাতে বুঝতে পারে কেউ পালাচ্ছে। তখনই বেশিরভাগ লোক ওপরে উঠে যাবে, আর তোমরা নিচে চলে যাবে। মেইন দরজার চাবি আমার কাছে আছে, দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে। বাকিদের মুখটা ছোট হয়ে আসে। এতটুকুন সময়ের মধ্যে তাদের মধ্যে একটা অদৃশ্য টান তাদের এক সুতোয় বেঁধে দিয়েছে।
তাদের মধ্য থেকে একজন বলে উঠল, তাহলে তোমার কি হবে? আমার যাই হোক, ওসব চিন্তার বিষয় না, তোমরা আগে নিজেদেরকে বাঁচাও। তাদের মধ্যে একজন বলে উঠল, তুমি আমাদের জন্য এতটা ভাবছো, আর আমরা তোমাকে বিপদের মধ্যে রেখে চলে যাব? দেখো, আমরা সকলেই যদি একসাথে বের হতে চাই, কেউই বের হতে পারবো না। আসলে ওরা ঠিক কতজন আমরা কেউই জানি না। যদি আমি ছাদের দিকে যাই, ওদের ফোকাস হব আমি, বাকি 2-4 জনের সাথে মোকাবেলা তোমরা করবে। সবাই মুখটা মলিন করে ফেলে, তবে বাস্তবতার সাথে আবেগের জায়গা নেই। এখানে আবেগ দেখালে সবাইকে মরতে হবে। তারা প্ল্যান মাফিক প্রস্তুত হয়। ঠিক তখনই মেঝেতে পায়ের খটখট আওয়াজ শোনা যায়। একে অপরের দিকে তাকায় তারা। রিমা ফিসফিস করে বলে, কেউ ভয় পাবে না, যার যার জায়গায় শুয়ে পড়ো, আর এমন অভিনয় করো যেন ভাবে তোমাদের ঘুম এখনো ভাঙেনি, ওকে? সবাই রিমার কথা মতো আগের মতোই শুয়ে পড়ে, যেন ঘুমে বেঘোর তারা। রিমা আবারও বলে, আমি দরজার পেছনে দাঁড়াবো, যে ঢুকবে তাকে এখানেই সাইজ করতে হবে, তবেই একজন কমবে। আর যত মানুষ কমবে, তত আমাদের রাস্তা সহজ হবে। সবাই বুঝতে পারছো তো? সবাই রিমার কথা মতো পজিশন নেয়। রিমা মেইন দরজার লম্বা চাবি হাতের মুঠোয় পুরে দরজার আড়ালে দাঁড়ায়। লম্বা মতো একটা অল্প বয়সী ছেলে ঘরে ঢোকে। সবাই ঠিকঠাক আছে কিনা পর্যবেক্ষণ করে। রিমা পেছন থেকে এগিয়ে আসে, তার শ্বাস অস্বাভাবিক ওঠানামা করছে। ছেলেটি কিছুটা আঁচ করে। ঠিক তখনই পেছন থেকে রিমা সর্বশক্তি দিয়ে লম্বা চাবি মাথার মধ্যে গেঁথে দেয়। অকল্পনীয় তীব্র আঘাতে ছেলেটি মেঝেতে পড়ে যায়। বাকিরা উঠে দাঁড়ায়। একজন গলায় ওড়না খুলে ছেলেটির মুখের মধ্যে ঠেসে দেয়, অন্যজন বাঁধে হাত। নিজেদের বাঁধা হাতের দড়ি দিয়ে বাঁধে ছেলেটির পা, তারপর টেনে খাটের তলায় ঠেলে দেয়। রিমা ফিসফিসিয়ে বলে, তোমাদের মধ্যে সাহসী যারা, সামনে থেকো, আমি ওপরে যাচ্ছি। মনে রেখো, আমি ওপরে যাওয়া মানে ওদের ব্রেনে প্রেসার পড়বে। ওরা একবার এই ঘরে কতজন আছে দেখতে আসবে, একবার গুনে নিবে। তোমরা আগের মতোই পড়ে থাকবে। ওরা যখন দেখবে একজন নেই, ওদের ব্রেন প্রেসার দিবে আমাকে ধরার জন্য। ওরা আমার দিকে ছুটবে, আর নিচের পাহারায় যারা থাকবে, ওদের সাথে তোমরা এক হয়ে লড়বে। মনে রেখো, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমরা স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করবে, যেমন চোখ, নাক। এটা একটা ডুপ্লেক্স বাড়ির আকার। আমি ডান দিকে দিয়ে ওপরে যাব, বাম দিকের সিঁড়ি দিয়ে তোমরা নিচে যাবে। দরজায় ভারী পাল্লা দেওয়া, ওপরে ছিটকিনি লাগানো। দরজা খুলে কেচি গেট, ওটা খুলতেই চাবি লাগবে। এই নাও চাবি। বাসা থেকে বের হয়ে সামনে বাম দিকের রাস্তা ধরে আগাবে। কোনো মানুষ পেলে ফোন নিবে, 999-এ ফোন দিয়ে এই লোকেশনে আসতে বলবে। এটাই তোমাদের কাজ। বেঁচে থাকলে আবার দেখা হবে। রেডি হও তোমরা, দুর্বল হবে না কিন্তু। বলেই রিমা বেরিয়ে যায়। এর আগে যে রুমে কয়েকজন মানুষের কথা আড়ালে দাঁড়িয়ে শুনেছিল, ওই রুমের সামনে দাঁড়ায় রিমা। আসার সময় সাজানো ফুলদানি নিয়ে আসে, হাতের ফুলদানি ছুঁড়ে ফেলে দেয়। তার শব্দে যেন সজাগ হয় রুমে থাকা সবগুলো ছেলে। একে একে বাইরে বেরিয়ে আসে সকলে। রিমা দৌড়ে বেরিয়ে যায়। কেউ একজন বলে ওঠে, সাহেব, কেউ একজন জেগে গেছে, ওই তো সামনের দিকে দৌড়াচ্ছে। সবাই কথা মতো পিছু নেয়। নিচের কিছু ছেলে তেড়ে আসে ওপরের দিকে। সবাই ছুটে যায় রিমার পেছন পেছন। বাকি মেয়েরা একে একে বাম দিকের সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে কয়েকজন বসে আছে চেয়ারে। চৈতি গুনে নেয়, নিচে তারা মোট 5 জন, আর মেয়েরা 9 জন। 5 জন ছেলের সাথে লড়া তাদের মতো মেয়েদের কাজ নয়। তারা পারবেও না। তারা চোখে চোখে কথা বলে নেয়। চৈতি বলে, আমি ওই দিকে সিঁড়ি দিয়ে নামি। ওরা আমাকে দেখলে তোমরা পেছন থেকে আঘাত করবে। সামনাসামনি আমাদের মতো দুর্বলরা লড়তে পারবে না। চৈতি এপাশে সিঁড়ি দিয়ে নামে। নিচের ছেলেগুলো উঠে দাঁড়ায়। পেছনের মেয়েগুলো একসাথে একজোট হয়ে ছেলেগুলোকে পেছন থেকে ধাক্কা দেয়। ওইদিকে রিমা ছাদে উঠে দাঁড়ায়। পায়ের শব্দ শুনে মনে হচ্ছে সবাই তেড়ে আসছে তার দিকে। এটাই তো চেয়েছিল সে, তার জীবনের বিনিময়ে বাকি প্রাণ বেঁচে থাকুক। এমনিতেও সে বেঁচে থাকলে বাঁচার মতো বাঁচতে পারবে না। মা বাবার বোঝা,
আর পুরো পৃথিবী তাকে আর চোখে তাকাতে তাকাতে মারবে। তার চেয়ে ভালোবাসার মানুষের হাতে তার প্রাণ যাক। পৃথিবী আরেকবার দেখুক অন্ধ ভালোবাসা কতটা ভয়ঙ্কর। সে ছাদের দরজার পাশে দাঁড়ায়। একে একে সকলেই ছাদে ওঠে, এপাশ ওপাশ খুঁজতে শুরু করে। কেউ বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে উকি দেয় নিচে। ঠিক তখনই ছাদের দরজা লাগিয়ে দেয় রিমা। ঝুলন্ত তালার চাবি তার চেনা, ড্রয়ার থেকে চাবি আসার আগেই রেখেছে সে। তালা খুলে দ্রুত দরজায় তালা দিয়ে দেয়, চাবি ছুঁড়ে ফেলে অনেক দূরে, তারপর স্তব্ধ হয়ে বসে পড়ে। বাকিরা বিস্মিত হয়ে পিছু ফেরে। মেয়েটির মতি গতি বোঝা একেবারেই যাচ্ছে না। কি চায় সে? আবসা আলোয় সকলের ফোনের ফ্ল্যাশ অন করে। রিমার যা কাজ ছিল শেষ হয়েছে, এদের কিছুক্ষণ আটকে রাখতে পারলেই হলো। সে হাঁটু ভাঁজ করে হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে ফেলে। ছেলেগুলো পেছন থেকে কেউ একজন অবাকের উচ্চ সীমায় নিয়ে অতি আক্রোশের সাথে বলে, রিমা তুমি? গলার স্বর অতি পরিচিত, অতি কাছের জনের। রিমা আরো শক্ত হয়ে বসে। এসব মোকাবেলার শক্তি তার নেই। এখন যা হবে তা শুধুই নাটক। শরীরে নাটক দেখার শক্তি নেই। পেছনের ছেলেটি শুভ্র, যা চোখ না তুলেও জানে রিমা। শুভ্র যেন ছুটে আসে, যেন রিমাকে দেখে আকাশ থেকে টুপ করে পড়ল সে। ইরফাত দাপিয়ে চালাচ্ছে গাড়ি। পাশে জাবির, সিনথিয়া পেছনে বসে আছে। সিনথিয়ার পাশে বসেছে রোহান, তার হাতে ল্যাপটপ। সে পেছন থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছে। ইরফাদ তাল মিলিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ওইখানের পরিস্থিতি কেমন, কে আছে, কতজন আছে জানা নেই, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। সব রেডি করেই মাঠে নেমেছে ইরফাদ। তবে আপাতত সে একাই যাবে। ওইদিকে চৈতি সহ বাকি মেয়েরা ছেলেগুলোর সাথে পেরে ওঠে না। তাদের আবারও রুমবন্দি করা হয়। রিমা ছাদে পাথরের মূর্তির ন্যায় বসে। শুভ্রর কোনো কথা তার কানে যেন প্রবেশ করছে না। শুভ্র পেছনে তাকায়, কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলে, আরাফ ভাই, ও আমার বউ। আরাফের চোখ বলছে যেন সব স্বাভাবিক। সে বলে, তো আমি কি করব? আমার বউ আরাফ ভাই, ওকে ছেড়ে দিন। বউটাও বুঝি না, মেয়ে দিতে বলেছে 12টা, এমনিতেই 2টা কম। ভাই কি বলছেন? দূর বেটা, কথা বলিস না তো। শুয়েছিস কয়বার তাই বল। শুভ্রর শরীর ভূকম্পনের মতো কাঁপে। আরাফ তিক্ত গলায় বলে, এমনিতেই একদম ফ্রেশ মাল দরকার। মাথায় এমনিতেই খারাপ করে দিলি। আচ্ছা, 2-1বার ব্যাপার না, মেয়ে সুন্দর আছে, চালিয়ে নেব। এবার সর। শুভ্র তেড়ে গিয়ে আরাফের কলারটা টেনে ধরে, তারপর আগুনের শিখার ন্যায় জ্বলতে থাকে। জীবন থাকতে বইয়ের গায়ে ফুলের টোকা দিতে দেবে না সে। রিমার চোখ দুটো আর বাঁধ মানে না। এই বউ শব্দটা আগে হৃদয় স্পর্শ করত তার। আজ কেন কোনো বানানো গল্প, কোনো স্পর্শকতার কথা, শুভ্রর তাকে বাঁচানোর চেষ্টা, কিছুই যেন স্পর্শ করছে না। এর পেছনে কারণ যাই হোক হোক, শুভ্র মেন ক্যারেক্টার নয়, নয়তো কোনো উইক ক্যারেক্টার। তবে সাথে তো ছিল শুভ্র। পৃথিবী উল্টাপাল্টা হলেও সত্য কোনোদিন মুছবে না। রিমা কোনো দিন আর ক্ষমা করতে পারবে না তাকে। ওইদিকে আরাফ সজোরে ধাক্কা মারে শুভ্রকে। শুভ্র পিছিয়ে যায় অনেকটাই, আবার এগিয়ে আসতেই আরাফ রিমার দিকে রিভলভার তাক করে। শুভ্র পিছিয়ে যায়। ইরফাদ অনেকটা দূরে গাড়ি থামায়। সিনথিয়াকে বুলেট প্রুফ একটা জ্যাকেট পরানো হয়। তারপর ইরফাদ সকলের উদ্দেশ্যে বলে, আমি ছাদ দিয়ে ঢুকবো, কন্ডিশন বুঝে তোমাদেরকে ডাকবো। সবাই সম্মতি জানায়। ইরফাদ দক্ষতার সাথে জানালার গ্রিলে দড়ি বেঁধে ওপরে উঠতে থাকে। তারপর ছাদে চলে যায়। ছাদ ফাঁকা। ছাদের দরজা দিয়ে নিচে চলে আসে। দোতলায় খুব সাবধানে পা ফেলে। মিউজিক চলছে। পাশের রুম থেকে দরজার ঠকঠক আওয়াজ হচ্ছে, তবে মিউজিকের কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে না। কান পেতে দেয় ইরফাদ। দরজা কাঁপছে, বাইরে থেকে তালা দেওয়া। ইরফাদ পুরো জায়গাটা নিজের মস্তিষ্কে গেঁথে নেয়। তখনই একজনের নজরে আসে ইরফাদ। ছেলেটি চুপচাপ সরে দৌড় দেয় খবর দিতে যাবে বলে। ইরফাদ বাতাসের গতিতে তাকে ধরে ফেলে, মুখ চেপে ধরে রিভলভার উল্টো করে একটা মাথায় আঘাত করে। জ্ঞান হারায় ছেলেটি। যে কোনো ছোট অপারেশন হোক,
ইরফাদকে একা ছাড়তে না চাইলেও সে প্রথমে একাই যায়। প্রয়োজন হলে বাকিদেরকে ডাকে, তবে ভেতরের অবস্থা চিন্তা করে বাইরের মানুষগুলোকে টেনশনে থাকে। ইরফাদের কানে গুজে রাখা হেডফোন জোনাকি পোকার মতো জ্বলে ওঠে। ওপাশ থেকে ভেসে আসে রোহানের চিন্তিত গলা। আর ইউ ওকে স্যার? ডোন্ট প্যানিক, আই অ্যাম ওকে স্যার। হেল্প লাগবে কাইন্ডলি জানাবেন, রিস্ক নেবেন না প্লিজ। হুম। ওপরে এক রুমে অনেকগুলো ছেলে আছে। ইরফাদ বাইরে থেকে দরজাটা লক করে। তারপর ইরফাদ চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে। রিভলভার কোমরে গুজে নেয়। সিঁড়ি দিয়ে নেমে আসা বিশাল আকারের অচেনা মানুষটি দেখে কিছুক্ষণ স্তব্ধ থাকে ছেলেগুলো। তারপর তেড়ে আসে ইরফাদের দিকে। ইরফাদের ওপর হাত তুলতেই ছেলেটির হাত আবদ্ধ হয় ইরফাদের বজ্র মুষ্টিতে। হাত পেঁচিয়ে পেছনে ঠেকায় ইরফাদ। বাকিরা এগিয়ে আসে। কাছাকাছি আসতেই লম্বা লৌহ শক্ত পায়ের আঘাতে অনেকটা দূরে ছিটকে পড়ে তেড়ে আসা ছেলেগুলো। বাকিগুলো এক মিনিটে কাত করে ফেলে ইরফাদ। তারপর ওপরে উঠে তালা ভেঙে ফেলে। দরজার ওপাশে মেয়েগুলো কান্না করতে করতে ফুলে ফেপে একাকার। মাঝখানের হালকা পাতলা মেয়েটি ছুটে এসে ইরফাদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। বলে, চাচ্চু, আমি বাড়িতে যাব। চাচু শুনেই ইরফাদ বুঝে নেয় এইটাই রিজভী শিকদারের মেয়ে। অল্প বয়সী মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। হাত দুটো থরথর করে কাঁপছে মেয়েটির। রিভলভার থাকা হাতটি মেয়েটির মাথায় রাখে ইরফাদ। তারপর আশ্বস্ত গলায় বলে, কোনো ভয় নেই, আমার সাথে এসো। রোহানের চিন গতির গলা। আবারও হেডফোন বাজে। ঠিক আছে সব? হুম। কাউকে পাঠাবো? জাবিরকে পাঠাও। ওকে স্যার। মেয়েগুলোকে জাবিরের হাতে দিয়ে ওপরে উঠে যায় ইরফাদ। বাকি ছেলেগুলো যে রুমে আছে সেখানে যায় ইরফাদ। দরজা খুলতেই রিভলভার হাতে তেড়ে আসে তারা। সামনে 5 জন, পেছন থেকে একজন নেতৃত্ব দিচ্ছে। পেছনে একটি মেয়েও বসে আছে। পেছন থেকে আরাফ চেঁচিয়ে ওঠে, ওই এসপি, বাঁচতে চাস তো রিভলভার নামা। ইরফাদের বজ্র কণ্ঠিত গলা, ওই চামচিকা, পেছনে কেন, সামনে আয়। আরাফ রিভলভার হাতে সামনে আসে। কি করবি কর। সাথে সাথে রিভলভারের 6টা বুলেটের 5টাই নিশানা বরাবর লাগায় ইরফাদ। আরাফ পাশ ফিরে দেখে তার সাথে সবগুলো চিৎপটাং খেয়ে পড়ে আছে। গলা শুকিয়ে যায় তার। 30 সেকেন্ডের ফন্দি আটে রিভলভার ধরে রিমার মাথায়। আর তারা পুরো শরীর রিমার পেছনে। উন্মাদের মতো বলতে থাকে, রাস্তা ছাড়, খোদার কসম মেরে দিব, আমি না বাঁচলে ও বাঁচবে না। ইরফাদ আরাফের চোখে জানোয়ারের রূপ দেখতে পায়। এই মুহূর্তে কোনো স্টেপ নিলে মেয়েটির ক্ষতি হবে। সে তো জানতো না এই রুমে কোনো মেয়ে বন্দি আছে, তাহলে অন্যভাবে আগাত। ইরফাদ পিছিয়ে যায়। আরাফ আবারও চেঁচায়, রিভলভার রাখ, না হলে খুলি উড়িয়ে দিব। ইরফাদ রিভলভার রাখে। আরাফ রিমাকে টার্গেট করে বাইরে বেরিয়ে আসে। খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে রিমা, পেছনে আরাফ, সামনে ইরফাদ, সাইডে প্রাইভেট কার আর জাবির, রোহান আর সিনতিহা। জাবির বেরিয়ে আসে। সাথে সাথে রিমাকে দেখে ছুটে আসে সিনতিহা। জাবির টেনে ধরেও আটকাতে পারে না। ইরফাদের পেছনে দাঁড়ায় সিনতিহা। তারপর ভেজা গলায় বলে, রিমা। ইরফাদ সিনথিয়ার কথা শুনে বলে, গাড়িতে বসো। সিনথিয়া বরফের মতো জমে যায়। যদি এখন জানোয়ারটা শুট করে দেয়, রিমাকে চিরতরে হারাবে সিনথিয়া। একের পর এক আঘাত তার ছোট্ট হৃদয় আর জায়গা দিতে পারছে না। চোখের সামনে প্রিয়জনের মুমূর্ষু অবস্থা আর সহ্য হচ্ছে না। এদিকে ইরফাদ চাইলেও শুট করতে পারবে না। আরাফকে জীবিত না পেলে এর চেয়ে বড় চক্রকে সে ধরতে পারবে না। এই জন্য পুরো বিষয়টা ভেবে চিন্তে করতে হবে। আরাফ রিমার মাথায় রিভলভার ঠেকিয়ে পিছিয়ে যাচ্ছে। ইরফাদ শূন্য হাতে শুধু উপায় খুঁজছে। এর মধ্যে সিনথিয়ার একটা কথা মাথায় খেলে যায়। সিনথিয়া বলে, স্যার, রিমা মার্শাল আর্ট জানে, ও নিজেকে রক্ষা করতে জানে। আমার পরের বছর ও মার্শাল আর্টে ভর্তি হয়েছিল। আমাদের অন্য সকল কোর্স এখনো চলমান। ইরফাদ খুব বিরক্ত হয়। সে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, যাও প্লিজ। জাবির ওকে গাড়িতে বসিয়ে লক দিয়ে রাখুন। আরাফ সুযোগ খুঁজছে। ইরফাদকে ঠেকানো না গেলে আজ তার মুক্তি নেই।
আরাফ রিভলভার ইরফাদের পায়ের দিকে দ্রুত তাক করে ট্রিগারের চাপে। তার লক্ষ্য ইরফাদ যেন হাঁটতে না পারে। হাঁটতে না পারলেই আজ ওর মুক্তি। ইরফাদ সরে দাঁড়ায়। ইরফাদ এই সুযোগে পায়ে গোজা আরেকটা রিভলভার বের করে আরাফের পায়ের দিকে তাক করে ট্রিগারের চাপে জাবির হাতের গুলি করে। নিশানা বরাবর বুলেট লেগে আরাফ মাটিতে পড়ে। রিমাকে সরিয়ে আনে জাবির। বাকিরা আরাফকে গাড়িতে তোলে। রিমা অস্পষ্ট স্বরে বলে, শুভ্রকে পানির ট্যাঙ্কিতে রাখা হয়েছে, উপরে ঢাকনা তালা দেওয়া। বলেই জ্ঞান হারায় রিমা। ব্রেকিং নিউজ, শহরে দিয়েছে নতুন জন্তু। গতকাল একটি ছেলে ও একটি মেয়ে শহরের শূন্য গলি দিয়ে হাঁটছিল। হঠাৎই তারা সামনে একটি কালো ছায়ার মতো দেখতে পায়। দুজনই ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এমন অবস্থায় রাস্তার লাইটগুলো নিভে যায়। ধীরে ধীরে কালো কিছু একটা তাদের সামনে আসতে থাকে। তারা পেছনে ঘুরে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মেয়েটি দেখে তার কলিগ পাশে নেই। সে দৌড়ে আশেপাশের মানুষজন ডেকে নিয়ে যায়। যাওয়ার পর দেখে ছেলেটির বেহাল দশা, রক্তাক্ত হয়ে আছে তার শরীর। ছেলেটিকে হাসপাতালে নেওয়া হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। রাতে সকলকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। সকলের উদ্ধার কার্যক্রম শেষ। আরাফ এখনো ফিজিক্যালি এবং মেন্টালি আনফিট। রিমা আর শুভ্র দুজনেই মোটামুটি সুস্থ। শুভ্রর ফোন থেকে যা যা তথ্য পাওয়া গেছে তার আগে আপনারা কিছু বিষয় জেনে নিন। জুয়া খেলার এক অনন্য আসর হলো ক্যাসিনো। এটি একসময় ভূমি ভিত্তিক ছিল। এই ক্যাসিনো বার, হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন পর্যটন কেন্দ্রের আশেপাশে করা হতো। একসময় মানুষ লাইভে সামনাসামনি টেবিল, স্লট আর কার্ডের মাধ্যমে জুয়া খেলতেন। কিন্তু প্রযুক্তির উন্নতির অপব্যবহার করে সেই ক্যাসিনো উঠে এসেছে স্মার্টফোনে। জুয়া এখন মানুষের হাতের মুঠোয়। এর সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে তরুণ সমাজ। তবে ছেলে, মেয়ে, বৃদ্ধরাও এসবে জড়িয়ে গেছে। পৃথিবীতে অনেক ধরনের ফাঁদ আছে, তবে মরণ ফাঁদের প্রথম স্থান দখল করে আছে অনলাইন জুয়া। আর এর মধ্যে ক্রিকেট বেটিং তরুণ সমাজে বেশি প্রভাব ফেলেছে। যেহেতু ছেলেরা খেলা সম্পর্কে ভালো বোঝে, সুতরাং এটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে মানি লন্ডারিং। কত শত টাকা পাচার হচ্ছে তার কোনো হিসাব নেই। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তরুণ সমাজ। জুয়ার হেরে টাকা উসুল করতেই বারবার বাজি ধরতে গিয়ে তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। জুয়া এক অকল্পনীয় মরণ ব্যাধি। এটি এমন এক জাল, একবার ঢুকবেন তো ধ্বংস নিশ্চিত। বাকি কথা আরেক দিন হবে। এই সমাজে সাদামাটা, সৎ, সুন্দর, নম্র, ভদ্র আপনার ছেলে মেয়ে রাতের আধারে অথবা দিনের ফুটফুটে আলোতে হাতের মোবাইল ফোন ব্যবহার করে কখন যে ডুবে গেছে জুয়া নামক চোরাবালিতে, তা খালি চোখে দেখে বুঝতেও পারবেন না। বুঝবেন তখন যখন হাবুডুবু খেতে থাকা ছেলেটি আত্মহত্যার পথ বেছে নিবে অথবা অন্য কোনো ক্রাইমে জড়াবে। তেমনই একটি গল্প হতে যাচ্ছে আমাদের শুভ্র। কথায় বলে লাভ ইজ ব্লাইন্ড। এই বাক্যকে অনুসরণ করে আজ ভুক্তভোগী রিমা। তাই পুরো পৃথিবীর সকল মেয়েকে একটা ক্ষুদ্র সংকেত, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা কিন্তু ভালো নয়। পৃথিবী খুব জটিল সমীকরণ। টিকে থাকতে হলে আগে নিজেকে ভালোবাসুন, না হলে ভুগবেন, জ্বলবেন, পড়বেন, কিন্তু কেউ দেখবে না। ছোট্ট একটি টেস্টেই জানা গেছে রিমা প্রেগনেন্ট। খোলা হয়েছে লুকিয়ে রাখা শুভ্র রিমা নামক সম্পর্কের ময়লা মাখা ঝুলি। অসুস্থ শরীর, তার ওপর কয়েকশো থাপ্পড় পড়েছে তার ওপর গালে। কখনো মা আর কখনো আত্মীয় স্বজন, কেউ বাদ রাখেনি। এদিকে ইরফাদ রিমাকে থানায় ডেকেছেন। তিনি মনে করেন কিছু জিনিস সচক্ষে দেখতে হয়, না হলে এই যুগের মেয়েরা আবেগে বলে না। এই আমি বিশ্বাস করি না, এ কেমন হতে পারে না। আমি নিজের চেয়েও ওকে বেশি বিশ্বাস করি। ওই সকল মেয়েদের জন্য আজকের রিমা শুভ্র। রিমাকে বসানো হয়েছে চেয়ারে, সামনের চেয়ারে শুভ্র। আর এসপি তো আছেই। শুভ্র মাথা ভেঙে পড়া গাছের মতো নেতিয়ে আছে। ইরফাদের বলিষ্ঠ হাতের চাপ্পড় টেবিলের ওপরে পড়ে। মাথা তুলে তাকায় শুভ্র। ইরফাদের চোখের ইশারা, ইয়োর টাইম স্টার্ট নাও। শুভ্রর ভেজা গলা, আমি খুব সাধারণ ঘরের ছেলে। বাবা জব করতেন,
মা ছিলেন হাউসওয়াইফ। আমি যখন নবম দশম শ্রেণীর ছাত্র, আমার বোন বিদেশে সেটেল, ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হয়। তখন থেকে বোন দেশের বাইরে। ছোটবেলা থেকেই ভদ্র ছেলে হিসাবেই আমাকে চিনত সকলে, কিন্তু ভেতর থেকে মনে হয় কোনোদিনই ভদ্র ছিলাম না। আমার আকাঙ্ক্ষা ছিল আর পাঁচটা ছেলের মতোই। আমার একটা বাইক নেই, ভালো স্মার্টফোন নেই, সবারই তো আছে। তাই আমি বাবার কাছে আবদার করতাম, এই যুগে এসব ছাড়া চলে নাকি? কিন্তু স্বল্প আয়ে থাকা হয়তো বাবা দিতে পারতেন না। আমি যখন আমার চাহিদা অনুযায়ী কিছুই পেতাম না, বিগড়ে যেতাম, বাসায় ভাঙচুর করতাম, ভাত খেতাম না, অশান্তি করতাম। তখন যদি অশান্তি মনে হতো না, এখন বুঝতে পারছি জীবনে আমি কি করেছি। যখন ভার্সিটি লাইফ, আমার মনে হলো আমার একটা আইফোন দরকার। অশান্ত অবুঝ মন বাবার অবস্থা বুঝতে চাইতো না। আইফোন কোথা থেকে আসবে আমি জানি না, আমি জানি আইফোন ছাড়া আমি ভাত খাবো না, বাড়ি ফিরবো না। একটা মাত্র ছেলে, মা বাবা পেরে না উঠে মায়ের শেষ সম্বল বিক্রি করলেন। মায়ের শেষ সম্বল বিক্রির দামে আমার মুখের হাসি কিনলেন। তবে সেই হাসি বেশি দিন স্থায়ী হলো না। আবার নতুন আবদার, সবাই বাইকে করে ভার্সিটিতে যায়, আমার পায়ে হেঁটে যেতে লজ্জা লাগে। বাইক লাগবেই লাগবে। বাবা অতিষ্ঠ হতেন, কখনো হতেন আবেগী। ছেলের আবদার পূরণ না করতে পেরে তিনিও নাকি ছটফট করতেন। সকালে মা বলতেন, তোর বাবা রাতে ঘুমাতে পারে না। কিন্তু ওইসব কানে ঢুকতো না আমার। আমার চাই বাইক। বাবা রাজি হলেন। পরে মা বলেন, গ্রামের একটুখানি ভিটে বিক্রি করে হলেও আমাকে বাইক কিনে দেবেন। আমি একটু শান্ত হলাম। পরের মাসেই বাবা স্ট্রোক করলেন। ভিটে মাটির শেষ অংশটুকুও তার পেছনে খরচ হলো। বুঝে নিলাম আমার কোনো স্বপ্ন আর পূরণ হবে না। মনমরা হয়ে থাকতাম। একসময় আমার বন্ধু সজীব আমাকে অনলাইন বেটিং এর কথা জানালো। যেহেতু ছেলে হয়ে জন্মেছি, খেলাধুলা ভালোই বুঝতাম। সেদিন রাতে অন্ধকার জগতে পা রাখলাম। নিজের স্মার্টফোনে জুয়ার সাইডে একটি অ্যাকাউন্ট খুলে নিলাম। প্রথমে কিছুদিন জিতলাম, অল্প টাকা হয়ে উঠল লাখের কোঠায়। আমি তো ভেবেই নিলাম জীবন একটা পেয়ে গেছি। স্বপ্ন পূরণের পথে আর কে বাধা দিবে? নেশায় ডুবে থাকতাম। পৃথিবীর সবচেয়ে বড় নেশা হলো টাকার নেশা, ভয়াবহ নেশা। টাকা হলো, একটা পছন্দের বাইক হলো, আকাঙ্ক্ষা বাড়তে থাকলো। বাজি ধরার অঙ্ক লাখের কোঠায় দাঁড়ালো। মনে হতো 1 লাখ টাকা বাজি জিতলে হবে ডাবল। স্বপ্নের বাড়ি গাড়ি আমার হাতের মুঠোয়। কিন্তু সেই সময় শুরু হলো অধঃপতন। লাখের কোঠায় আমি হারতে শুরু করলাম। যা টাকা ছিল সব শেষ। পছন্দের বাইকটি বিক্রি করে আবারও খেললাম। ভাগ্য খারাপ, সব গেল। এরপর শুরু হলো নেশা। মাথা চাপতো আরো কিছু টাকা হলে সব ফিরে আসবে। বন্ধু বান্ধবদের কাছে ধার নিয়ে খেলা শুরু করলাম। সুদিন আর আসলো না, দেনা বাড়লো। টেনশনের নেশাচরের মতো রাত জাগতাম। বোনের একটি স্বর্ণের চেন চুরি করে বিক্রি করলাম। সেটা দিয়ে আবারও শুরু করলাম। আবারও লাখ কাজ করলো না। ভেবেছিলাম টাকা বেশি হলেই বোনের চেনটা ফিরিয়ে আনবো, ঋণ পরিশোধ করব, টাকা ফিরলো। আবার মাথায় ভূত চাপলো, বাইকটা কিনে খেলা ছেড়ে দিব। সেদিন ছিল বাংলাদেশের ক্রিকেট খেলা। জুয়ার সাইডে ওডিডি দিল এক, 10,000-এর 10,000, তার মানে 1 লাখে 10,000, 10 লাখ। সব সমস্যার সমাধান এক খেলায়। তাছাড়া বাংলাদেশ আজ উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধরেই দেখি, লাগলেও লেগে যেতে পারে। কিন্তু জেতা ম্যাচ হেরে শেষ সম্বল হারালাম। টাকা রিকভার করার জন্য এখানে ওখানে ঋণ নিলাম। বাড়তে থাকলো ঋণ। এখান থেকে টেনে ওখানে, ওখান থেকে টেনে এখানে। এ সমস্ত দিতে দিতে পানি থাকতো না। এভাবেই ঋণ দাঁড়ালো কয়েক লাখের কোঠায়। এরই মধ্যে বাবা মারা গেলেন। মায়ের দায়িত্ব আমার ওপর। আমি বেকার। বোন মান্থলি একটা অ্যামাউন্ট পাঠাতো, মাথায় ঋণের বোঝা। এই ফোন দিয়ে বলে, শুভ্র টাকা দেস না কেন? ও ফোন দিয়ে বলে, আজ টাকা দেওয়ার কথা ছিল তোর। কেউ কেউ ভাষা খারাপ করতো, তাই বোনের পাঠানো টাকা দিয়েও খেলতাম। কিছু টাকা লাভ আসতো, ঋণ দিতাম। ঋণের বোঝা, সংসারের দায়িত্ব, আমি পাগল প্রায়। হন্যে হয়ে জব খুঁজি। 10,000 টাকা বেতনের জব করি।
ওইটা দিয়েই সংসার চলে, বোনের টাকা দিয়ে খেলা চালিয়ে যায়, কিন্তু উঠে আর দাঁড়াতে পারি না। কিছু মানুষ টাকা না পেয়ে মাকে সব বলে, সকলের প্রেসারে প্রেসারে মা ওইখানে থেকেই মাকে নিয়ে পালিয়ে আসি। বোনের শ্বশুর বাড়ি দেখাশোনা করতাম, ফ্রিতে থাকতাম, জব করে যা পেতাম তা দিয়ে চলে যেত, কিন্তু ঋণ আমাকে বাঁচতে দিচ্ছিল না। বন্ধুরা ফোন দিয়ে গালি দিত, মা বাবা তুলেও কথা বলতো। আমি সময় চাইতাম, আমার সময় দরকার, কেউ সময় দিত না। জুয়ার শিকার আমাকে ঠিকই জড়িয়ে নিচ্ছিল। ঋণ শোধের প্রেসারে বারবার এই মরণ খেলায় মেতে উঠতাম। 10 টাকা পেতাম আর 10,000 টাকা হারতাম। বোনের বাসায় বোনের শ্বশুরবাড়ির লোকজন প্রতি মাসেই আসতো, তারা পার্টি করত, অনেকজন আসতো। আর মায়ের জায়গা হতো রান্নাঘর অথবা স্টোর রুম। আমি পুরুষ, 1-2 রাত রাস্তায় কাটানো ব্যাপার না। মা শোকে শোকে পৃথিবী ছাড়লেন। আমি জুয়া থেকে বেরিয়ে আসতে চাইলাম। একদিন রাতে আমার বেস্ট ফ্রেন্ড ফোন দিয়ে বলল, 10 দিনের মধ্যে টাকা না দিলে কেচ করবে অথবা সবাইকে জানিয়ে দিবে। আমার মাথায় আত্মহত্যার চিন্তা আসতো। এমন সময় গিয়েছে, একটানা 1 মাস একবেলা খেয়েছি, কিছুদিন তাও পাইনি। একটা রাত ঘুমাতে পারতাম না। ওই সময় ছবি আঁকতাম। ছবি আঁকা একদিন প্রফেশন হয়ে দাঁড়ালো। তবে তা দিয়ে যা পেতাম তা দিয়েও আমার চললেও ঋণ দিতে পারতাম না। একদিন বিকালে 2 ভাই ফোন দিলেন, বললেন 3 মাস পর তারা বাসায় আসবেন। বাসা রং সহ ডেকোরেশন সকল ফার্নিচার চেঞ্জ করার জন্য 10 লক্ষ টাকা পাঠালেন। ওই সময় আমি ঋণের চাপে, বন্ধুদের কথার প্রেসারে মাথা নষ্ট হয়ে যায় আমার। সেদিন দুলাভাইয়ের রেখে যাওয়া বাইকে করে ওদের টাকা পরিশোধ করতে চাই। 8 লাখ টাকা সবাইকে দিয়ে ফেরার পথে আমি অ্যাক্সিডেন্ট করি। বাকি টাকা ট্রিটমেন্টে খরচ হয়। রিমা আমার জন্য যে 50,000 টাকা দিয়েছিল ওইটাও ব্যাগ দিতে পারিনি। 3 মাস পর বোনের ফ্যামিলি আসার কথা। টেনশনে টেনশনে আমার 71 কেজি ওয়েট নেমে আসে 51-তে। পরে একটা কারণে দুলাভাই আর দেশে আসে না। আমি একটু শ্বাস নিতে পারি, তবে বাকি ছোটখাটো ঋণগুলো শোধের জন্য প্রেশার আসে। রিমা এর মধ্যে অনেকবার নিজের জমানো টাকা আমাকে দিয়েছে। রিমার চোখের মধ্যে শিরাগুলোতে রক্ত উঠে আসছে। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে টিউশন করে যে টাকাগুলো শুভ্রর বিপদ জেনে দিয়ে এসেছে, নিজের শখ পূরণের টাকা শুভ্রকে দিয়ে এসেছে, কোনোদিন কাউকে বলেনি। যে মানুষটাকে নিঃস্বার্থ ভালোবেসে গেল, সে নিঃশব্দে তাকে ঠকিয়ে গেল, একবারও সত্যি বলল না। শুভ্র খানিকটা দম নেয়, তারপর বলে, রিমার নিঃস্বার্থ ভালোবাসা, পবিত্রতা, শুদ্ধতা দেখে আমি সত্যি ভালো না বেসে থাকতে পারিনি। সেদিন প্রথমবারের মতো আমি ভালো হতে চেয়েছি। লুকানো পাপ আমাকে লুকিয়ে কবর দিতে চেয়েছি। তবে জুয়ার শেকল এতটাই মজবুত, যাকে একবার বাঁধে সে মনে হয় আর ফিরতে পারে না। দুলাভাই প্রতিদিন ফোন দিত, বাসা ডেকোরেশনের কি অবস্থা, কত দূর জানতে চাইতো। সব মিলিয়ে পাগল হয়ে যেতাম। ইনকাম করে যা পেতাম তা দিয়ে আবারও খেলতাম। যদি টাকাগুলো পরিশোধ করা যায়, হতো না আরও ঋণ বাড়তো। ওই সময় আরাফ ভাই একদিন ফোন দিল। সে আমার এলাকার বড় ভাই। আমাকে একদিন বলল, শুভ্র, তুমি একটা হেল্প করতে পারবে? সে জানালো কয়েকটা ট্যাটু করে দিতে হবে, বিনিময়ে টাকা পাবো। আমার তো টাকার প্রয়োজন। গিয়ে দেখলাম কয়েকটি মেয়ে, ঘুমন্ত নাকি মৃত আমি শিওর না। আমার টাকার দরকার, তাই আমি ট্যাটু এঁকে দিয়েছিলাম। পরের দিন জানলাম মেয়েগুলোকে মার্ডার করা হয়েছে। এরপর আরাফ ভাই আমাকে নানাভাবে হুমকি দিত, আমি যেন মুখ না খুলি। এরপর আরেকটা ব্ল্যাকমেল করলো। 1-2 দিনের জন্য আমার বোনের বাসাটা তাদের দরকার, আমিও যেন বাসায় থাকি, আমার সাহায্য দরকার। আমাকে কয়েকদিন দোকান থেকে ইঞ্জেকশনও কিনিয়েছিল, বিনিময়ে বলেছিল আমাকে মোটা অঙ্কের টাকা দিবে সবকিছু থেকে বেরিয়ে আসার জন্য। টাকা তো সত্যিই দরকার। তাই একটা শেষ রিস্ক নিলাম। শেষ রিস্কে জীবন শেষ হলো। আমার গল্পের সমাপ্তিও হলো। নিজের রুমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রিমা। শুভ্র রিমার জার্নি অনেকবার স্মৃতিচারণ করে। জীবন কখনো কখনো এমন জায়গায় মোড় নেয়, তখন কিছু প্রকাশ করার ভাষা থাকে না। শুধু মনে হয় সব দুঃস্বপ্ন হয়ে যাক, কালো মেঘ কেটে ঝকঝকে আকাশের মতো জীবন হোক। তা কি আর হয়? হাতে ধরে যে দুঃখ সে জীবনে এনেছে
তা ফল ভোগ করতেই তো হবে। ঠিক সেই সময়ে তার মা আসে। তার মায়ের দৃষ্টিতে রিমা এখন বিষ। কথা দিয়ে পুড়িয়ে মারছে তাকে। রিমার মা রিজিয়া বেগম একটা জামা রিমার দিকে ছুঁড়ে মারে, রেডি হ। রিমা ফিরে তাকায়। সে তো বোবা হয়েছে সেই কালকেই, তবুও চোখের ভাষা বলে, কেন? রাজিয়া বেগম তীব্র ঝাঁঝালো গলায় বলেন, জামা ধরস না কেন? পেট বাজাইয়া আইছোস? মানুষ আমারে দেখা থুতু ফালাইছে। সবাই বলে তোর বাপ না থাকায় আমি নাকি পুরুষ। আমি তোর ঘরে পাঠাইছি, 2 দিন পর আমার খবরও নাকি বের হবে। এই সব বলা বলি করছে। এখন হাসপাতালে গিয়ে আমারে উদ্ধার কর। আমি ভালো আছি মা, হাসপাতালে যেতে হবে না। তুই মর, পাপের ফল নষ্ট করে আমাকে উদ্ধার কর। কি বলছো মা? এই বাচ্চা কি অন্যায় করেছে? ও তো অবৈধ না। আমার তো বিয়ে করেছিলাম। তোর কি সারা জীবন ঘরের খাম্বা বানাইয়া রাখুম? বিয়ে দিতে হবে না? তোর এই বাচ্চাকে মানুষ করব? আমার জীবন থাকতে ওর কিচ্ছু হতে দেব না মা। সে তোর ইচ্ছা কর। 5 মিনিট পর বের হব, রেডি হ। আমি যাব না কোথাও। রিমার বলা শেষ হতে না হতে রিজিয়া বেগম স্টিলের স্কেল হাতে তুলে নেয়। জায়গা বেজায়গা দেখে বেধড়ক মার মারে রিমাকে। রিমা এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। দরজা ভিজিয়ে দেখে তিথি বাসায় ঢোকে। চোখাচোখি হয় তিথি আর রিজিয়া বেগম। নিচে নিস্তেজ শরীরে শুয়ে আছে রিমা। তিথি বুকের মধ্যে ধুকপুক করে ওঠে। এ কেমন মা? চোখে মুখে রাগের ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, যেন মেয়ে মারলে তিনি বাঁচেন। তিথি তড়িঘড়ি করে কাছে যায় রিমার। মাথাটুকু কোলে নিয়ে তুলে গালের পাশে হাত দিয়ে ডাকে, রিমা, এই রিমা। ঠিক তখনই তিথির ফোন টুং টুং করে ওঠে। এসপির নাম্বার দেখে মেসেজের রিপ্লাই। কি গো তুমি সুহাসিনী, কিসের এত দুঃখ তোমার? সেদিন তোমায় দেওয়া মেসেজের শব্দগুলো আমাকে ঘুমাতে দিচ্ছে না। বলো না, কিসের এত দুঃখ তোমার? ফোনের স্ক্রিনে তাকিয়ে তিথি কপাল কুঁচকে আসে। এমন উত্তর সে কল্পনাও করেনি। ইরফাদ সিনথিয়ার মুখোমুখি। মাঝখানে টেবিলে ইরফাদ সেই ধীর শান্ত গলা। কালকের তোমার ছুটি, নাও স্মাইল। সিনথিয়া অবাক চোখে তাকায়। এত দ্রুত ব্যবস্থা হবে? কিন্তু কিভাবে? কিন্তু মুখে কিছুই বলে না। ইরফাদ খানিকটা সময় পর আবারও বলে ওঠে, তারপর বলো, চিঠি কে দিল? চিঠির কথাটা তো এত আত্মবিশ্বাস নিয়ে বলাই। সিনথিয়া অবাক না হয়ে পারল না। এত কিছু মানুষ কিভাবে বের করে? কিন্তু তার সব সত্যি বলার সময় হয়েছে। আজ তাকে সব বলতেই হবে। গোধূলি বেলা দরজা জানালা লাগিয়ে লাউয়ের ডগার মতো নেতিয়ে পড়া শরীর নিয়ে শুয়ে আছে রিমা। পর্দা চাপানো জানালা দিয়েও মৃদু আলো আসছে। পাশে হাত ধরে বসে আছে তিথি। সে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিমার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনতা জল। তিথি চোখের কোণা থেকে গড়িয়ে পড়া জল মুছে দেয়। সে রিমাকে শক্ত হওয়ার জন্য বলে, আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে একদিন। রিমা কথাটুকু চোখ বন্ধ করে ভাবে, সব ঠিক হওয়ার দিন শেষ। কথাটি মনে হতেই বুকের মধ্যে হু হু করে ওঠে রিমার। সে দম বন্ধ করে থাকে কিছুক্ষণ, যদি বুকের যন্ত্রণাটা একটা বারের জন্য কমে। দগ্ধ আগুনে ভুল করে পড়ে যাওয়া বস্তুটি যেমন জলে পুড়ে ওঠে, তার ভেতরটা তেমন করেই পুড়ে উঠছে। 1 সেকেন্ডের জন্যে কমে না তার সদ্য জন্ম নেয়া ক্ষতের ব্যথা। সে দীর্ঘ একটা শ্বাস ফেলে আবার হুহু করে কাঁদে। এই নিদারুণ যন্ত্রণা যে সে আর সহ্য করতে পারছে না। রিমার কান্নারত অবস্থায় তিথিও বেকুল হয়ে যায়। আর কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রিমাকে সান্ত্বনা দিবে। তবুও আহত গলায় বলে, চুপ জানা, নিজেকে শক্ত কর। বুকের মধ্যে আরো দুমড়ে মুচড়ে যায় রিমার। সবাই এই একটা কথাই বলবে, কিন্তু শক্ত হওয়া এত সহজ? পৃথিবীর কেউ তার ব্যথা বুঝবে না। কেউ না, কেউ না। শুধু সবাই সান্ত্বনা দিয়ে যাবে। কিন্তু এই ভুলের মাসুল তার একাই গুনতে হবে। এই একাকিত্বে কষ্ট পোহাতে পোহাতে পুরো জীবন চলে যাবে। এক ফোঁটা কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। তার কি দোষ ছিল?
মনে মনে সে চিৎকার দিয়ে বলে, আমার কি অপরাধ ছিল? বিনা দোষে কেন পুড়ছি আমি? বুকের ভেতর যে আমার জ্বলে পুড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। ফর্সা নাক রক্তলাল হয়ে গেছে রিমার। চোখ দুটো ফুলে একাকার। বাঁধভাঙ্গা চোখের পানি যেন এক সেকেন্ডের জন্যে থামছে না। তিথির বাসায় যাওয়া প্রয়োজন, কিন্তু কি করে যাবে এই আহত মানুষটাকে ফেলে? সে কিছুক্ষণ ভাবে, তারপর তিথি উঠে দাঁড়ায়। দূরে সরে গিয়ে মামির নম্বরে কল দেয়। আসসালামু আলাইকুম মামি, ফোন দিছোস কেন? বলার আগেই তিথি দমে যায়। এভাবে কথা বললে কিছু কি বলার থাকে? বলার আগেই যেন মুখের উপর ঝাঁটার বাড়ি। তার কপালই এমন, না আছে কথা বলার শান্তি, আর না আছে অন্য শান্তি। সে সব জানে, তাই তার কিছু করার নেই। কথা কস না ক্যারে, তোর মতো আমি বইসা খাই নাকি? আমার কাজ কাম নাই। তিথি সম্বিত ফেরে। ওই যে রিমা, মানে রিমা খুব অসুস্থ। আমি একটা রাত ওর কাছে থাকতে চাচ্ছিলাম। তো থাক, না করছে কে? কথা শুনেই তিথি মনে মনে খুব খুশি হয়। যেভাবেই হোক রাজি তো হয়েছে। খুশিতে তিথি ফোন কাটতে নেয়। ঠিক ওই সময়ে ওপাশ থেকে শোনা যায়, দেখ পেট টেট বাজায় আসিস না। তোর মায়ের পাপ টানতে টানতে আমার জীবন শেষ। আবার তোর পাপ টানতে যেন না হয়। তিথির হৃদয়ের কাছে কেউ যেন দুম করে একটা বোম ব্লাস্ট করে। আবারও ছিন্নভিন্ন হয়ে যায় হৃদয়। চোখ ফেটে জল উথলে পড়তে চায়। সে যেন সর্বশক্তি দিয়ে বাধা দেয় দুচোখের অশ্রু। তার মতো মেয়ের কাঁদতে নেই, তার কান্না বারণ। ঠিক ওই মুহূর্তে ফোনটা আবার কেঁপে ওঠে। সুহাসিনী, তুমি বললে না যে? কিসের এত দুঃখ তোমার? মনটা আরো বিগড়ে যায়। এত অশান্তির মধ্যে আবার কোন অশান্তি পিছু লাগল? রিমা ঠান্ডা মাথায় ভাবে, এসপি র মতো একজন তাকে এসব লিখবে? এটা সম্ভব নয়। তিথি ইংরেজি অক্ষরে লেখে, কে আপনি? কেন? যাকে তুমি দুঃখ লিখে পাঠালে? তিথি নীরবে ভাবে, সেদিন যা হয়েছিল তা শুধুই মজা। সিনহার মতো একজন এসপি তার জীবনে আসবে তা সে দুঃস্বপ্নেও ভাবে না। আর এসপি র পার্সোনালিটি র সাথে এই মেসেজগুলো মিলছে না। তিথি রিপ্লাই করে, আপনি কে? বন্ধু। আরে পরিচয় কি? আমি মানুষ, এর চেয়ে বড় পরিচয় নেই। তিথির মনটা এমনিতেই খারাপ, তার উপর ভনিতা সহ্য হচ্ছে না। সে লিখে, আরে বেটা নাম কি? তুমি যে নাম দাও, কুত্তায় কামড় দিছে। কেন? আমি তোমার বন্ধু হতে পারি না? একটা নাম কি দেয়া যায় না? বন্ধু সবাই হতে পারে না। কেন হতে পারে না? জানি না। একবার হাত বাড়াও, পুরো পৃথিবী ভুলিয়ে দিব, সব দুঃখ কমিয়ে দিব। হাস্যোজ্জ্বল ফুটফুটে দিনের শুরুতেই কালবৈশাখী ঝড়ের মতো কখনো ঘুটঘুটে অন্ধকার অনুভব করেছেন, কখনো একটা মিনিটকে ৩৬৫ দিনের মতো দীর্ঘ লেগেছে। বিশাল পৃথিবী ভর্তি মানুষের মধ্যে থেকেও নিজে শূন্য, এটা অনুভব করেছেন। আমি করেছি বহুবার। নিজের গহীনে রাখা অব্যক্ত গল্পগুলো কখনো তিক্ত লোনা জল হয়ে অথবা দীর্ঘশ্বাসের সাথে মিশে খোলা চিঠির মতো উড়ে গেছে। তখন কেউ তা খুলে দেখেনি। আমার কেউ নেই, কেউ ছিল না। আপনি জানলে হাসবেন। যখন তিক্ত নোনা জলে চোখের পাতা মৌমাছির হুল ফোটানোর মতো ফুলে যেত, চোখের পাতা খুলতে পারতাম না। সে বন্ধ চোখেও এই অবুঝ মেয়ে রাতের আধারে হাত বাড়িয়ে কোনো অদৃশ্য ছায়া সঙ্গ চাইত। শূন্য হাত বাড়িয়ে রাখত কল্পনার কোনো অস্তিত্বহীন মানুষের অপেক্ষায়। সে ভাবত যদি কোনো ভ্যাম্পায়ার আসত, যদি ছোটবেলায় দেখা কার্টুনের সুপারম্যানটা তার জন্যে আসত। ওই যে ছোট্ট বেলার শুন পরিটা, সে কি বন্ধু হতে পারে না?
আচ্ছা, এই পুরো পৃথিবী জুড়ে এত মানুষ, তাহলে তার জন্যে একটা বন্ধু নেই কেন, যাকে সব বলা যায়, সব কিছু? এই ছোট্ট মেয়েটা কি করতো জানেন? অসংখ্য ফিডব্যাকহীন নম্বরে নিজের অব্যক্ত কথাগুলো লিখত লিখত, তুমি কি আমার বন্ধু হবে? বাস্তবতা না শেখা পিচ্ছি মেয়েটা বুঝতো না এভাবে বন্ধুত্ব হয় না। কোনো সুপারম্যান, কোনো ভাম্পায়ার, কোনো কল্পনার প্রিয় চরিত্র কখনো বাস্তব জীবনে পরিবর্তন করতে পারে না। নিজের দুঃখ নিজেকেই কমাতে হয়, নিজের জীবনের হাল নিজেকেই ধরতে হয়, নিজের জীবনের সুপারম্যান নিজেকেই হতে হয়। এই আবেগ মাখা প্রতিশ্রুতি সবাই দেয়, কিন্তু কেউ সত্যিকার অর্থে দুঃখ ভোলাতে পারে না। দুঃখ হলো একান্ত নিজের জিনিস, ব্যক্তিগত যন্ত্রণা। বিরক্ত করবেন না প্লিজ, কিন্তু আমি তো তোমার কথার প্রেমে পড়ে গেলাম সুহাসিনী, যার কথা এত সুন্দর। না জানি মনটা কত সুন্দর। নাটক করবেন না তো, আমি বিবাহিত, আমার মেয়ে আছে একটা। ডিস্টার্ব করবেন না। মিথ্যা বলছো কেন? একবার হাত বাড়িয়েই দেখো না। সকালবেলা ব্যস্ততার কারণে কথাগুলো শোনা হয়ে ওঠেনি। এখন প্রায় সন্ধ্যা। ইরফাদ সিনথিয়াকে আরেকবার নিজের কেবিনে ডাকে। সাহসী সিনথিয়া ইরফাদের কাছে খুব জ্বরসর হয়ে বসে, সেই আগের মতো। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে নিজেকে বাঁচানোর অদম্য শক্তি বিদ্যমান। মুখটা দেখে মনে হয় সেই আদিম যুগের শান্ত অবলা নারী, না হবুজ বাচ্চা। ইরফাদ নিজের চেয়ার চেনে বসে, তারপর সেই শীতল গলায় বলে, আমাকে কোয়েশ্চেন করতে হবে নাকি নিজেই বলবে? সিনথিয়া মাথা নিচু করে বসে আছে ঠিক আগের মতোই। কোথা থেকে শুরু করবে সে? ইরফাদ সময় নিয়ে জিজ্ঞেস করে আবার, তুমি কি সত্যি বলবে, নাকি সত্যের সন্ধানে আমাকে আবার নামতে হবে? সত্য যত গভীরেই থাকুক, আমার চোখ এড়াবে না। সিনথিয়া চোখ তুলে তাকানোর সাহস পায় না। সামনের মানুষটাকে সে বুঝতে পারে না। কখনো তার কাছে মনে হয় মানুষটির হৃদয় পৃথিবীর সবচেয়ে কোমল জিনিসের মধ্যে একটি, আবার কখনো মনে হয় তার হৃদয় ইস্পাতের চেয়েও কঠিন। ইরফাদের কথা শুনে তার কখনো কখনো মনে হয় এই পৃথিবীতে এই একটা মানুষ সবচেয়ে বিশ্বাসের, ভরসার। তাকে এত সুন্দর করে বুঝতে কেউ পারেনি, কেউ না। আবার কখনো মনে হয় সব মিথ্যা, সব কেবল সত্যি জানার কৌশল। এই মানুষটাকে একবারের জন্যে বুঝে উঠতে পারে না সিনথিয়া। তার কোমল কথাগুলো শুনে মনে হয় তার বলা সত্যিটা এসপির প্রয়োজন, শুধু সত্যি। সিনথিয়া টেবিলে নিজের কোমল হাত দুটো রাখে, তারপর ধীর শান্ত গলায় বলে, প্রশ্ন করুন। মার্শাল আর্ট জানো? তাহলে সেদিন নিজেকে কেন বাঁচালে না? নিজেকে বাঁচানো ওই প্ল্যানের মধ্যে ছিল না। অনেক আগে থেকে আমার নম্বরে একটা স্পাম কল আসতো। আমি প্রথমে কথা বলিনি, পরে একটা মেসেজ আসে, আমি তোমার খুব কাছের, আমার সাথে তোমার কথা বলার প্রয়োজন আছে। এরপর থেকে কথা বলা শুরু। প্রথমেই সে আমাকে জানায় সে আমার ভাই, রক্তের ভাই। আমি খুব অবাক হই। প্রথমত বিশ্বাস করিনি, পরে সব বলার পর বিশ্বাস হয় যেহেতু আমি অ্যাডপ্টেড ছিলাম। ভাইয়ার সাথে কথা হতো, ভাইয়া বন্ধুত্বপূর্ণ ছিল। সব কথা শেয়ার করতাম, কষ্ট পেলে বলতাম। যেদিন আমাকে থানায় ডাকা হলো সেদিনও ভাইয়া কল দেয়। এরপরে যখন আপনার পার্সোনাল নাম্বারটা নিলাম সেদিন ও সব বলি। ভাইয়া আমাকে বলে, আপনার কাছে আমার বাবা আছে, আপনাকে পেলে আমার বাবাকে দেখতে পাবো। তার জন্যে আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, তা হলো ভাইয়ার লোকেশন অনুযায়ী আমাকে যেতে হবে, এবং 2 জন লোক আমাকে তাড়া করবে। আমি ছুটব, এবং এক পর্যায়ে আমি আপনাকে কল দিব। আপনি আসুন না আসুন এইটা ম্যাটার না,
আপনি যেন জানেন, রাফির পর আমাকেও কিডন্যাপিংয়ের ট্রাই করা হয়েছে। আমি বাবাকে দেখার লোভে তাই করি। তবে সেখানে হয় অন্য বিপদ। নির্দিষ্ট সময় পর তারা আমাকে সত্যি ধাওয়া করে। যেহেতু সব প্ল্যান করা, তাই সেদিন কোনো ঝামেলায় জড়াই না। তাদের মারলে যদি আরেকটা কেস হয়, তখন আরও ফেঁসে যাব। তাই কোনো রকমে পালিয়ে বাড়ি ফিরি। আসার সময় ফোনটা পানিতে ভিজে নষ্ট হয়। বাড়ির অবস্থা ক্রিটিক্যাল থাকায় আমি সিম কার্ডটা আর অন্য ফোনে তুলতে পারি না। ভাইয়ার সাথে কথাও হয় না। পরের দিন তো আমাকে থানায় নিয়ে আসা হয়। তারপর চিঠি। আপনি জানলেন কি করে? যার হাত দিয়ে চিঠি এসেছে তাকে ধরা কি কোনো ব্যাপার? চিঠি তোমার হাতে আসার আগেই আমার হাতে এসেছে। আর এইটা রাফির হ্যান্ড রাইটিং এর সাথে ম্যাচ করেনি। চিঠি ভাইয়াই পাঠিয়েছে। সে জানে রাফি নিখোঁজ। নিজেকে আড়ালে রেখে সে চাচ্ছে সেদিনের কিডন্যাপিং বিষয়টা জানুন। বিষয়টা নিয়ে ভাবুন। না ভাবলেও ভাবানোর ব্যবস্থা নিলয় ভাই করবেন। ওই চিঠি উদ্দেশ্য না। উদ্দেশ্য আপনাকে বলা। আমি আপনাকে বললে হয়তো আমাকে সামনে রেখে বিষয়টি ঘেঁটে দেখবেন। আর ভাই আপনাকে ধরবে। এটা হয়তো একটা চাল। এটা গেস করে বললাম। ওই জন্যেই ফোন দিয়ে আমাকে সেদিন জানালে। আর রাস্তা দেখালে। আমাকে ধরার এত ইচ্ছে তোমার। নিজের কথায় নিজেই যেন ফেঁসে গেল সিনথিয়া। তবে ইরফাদকে ধরার, বিপদে ফেলার ইচ্ছে তো তার কোনোদিন ছিল না। এর পেছনে যে বড় কোনো সত্য লুকিয়ে আছে ওইটাও মাথা খাটিয়ে দেখেনি সে। তার বাবাকে দেখার এক অদম্য ইচ্ছে ছিল। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল। তাই তো সব কথা মতো ছোট্ট কাজটি করেছিল সিনথিয়া। তবে এসপি র বন্ধুসুলভ আচরণ, তাকে সাপোর্ট দেয়া, সাহস দেয়ার জন্যে কবেই সব ভুলে বসেছে। এক জীবনে বাবাকে দেখার ইচ্ছা, বাবাকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা কবেই মাটি দিয়েছে সে। সে কথা এসপি কে কি করে বুঝাবে সিনথিয়া? কি করে বলবে এক বিন্দু বিপদেও যে সিনথি তাকে ফেলতে পারবে না? পুরো পৃথিবীর ভুল বুঝুক, কিন্তু ইরফাদের ভুল বোঝাটা মোটেও গায়ে সহ্য হচ্ছে না। সিনথিয়া ইরফাদের চোখের দিকে তাকিয়ে বলে, তাহলে কি যেচে গিয়ে আপনাকে বলতাম? ভুল রাস্তা দেখিয়ে আসতাম। কিডন্যাপিং এর পুরো চাল তো সেই কবেই ঘুচিয়ে এসেছি। মানে? সিসি ফুটেজ চেক করে কিছু পেয়েছেন? ওই রাস্তায় তো আমি যাইনি। প্রথমে বাবাকে দেখতে চাওয়ার ইচ্ছেতে একটা ভুল আমি করেছিলাম। আবার চিঠি পেয়ে হয়তো আমি আপনাকে জানাতে পারিনি। একদিকে বড় ভাইয়ের কথা আপনাকে বলতে পারিনি। আবার আপনাকেও বিপদে ফেলতে চাইনি। তবে ভাবতাম কিডন্যাপিং এর ড্রামার দিন বাবা থানায় এসেছিল। আপনি যদি জানেন, হয়তো বিষয়টি খতিয়ে দেখবেন। তাহলে যদি বিপদ হয়, তার আগেই আমি ওইদিন বলেছিলাম। আর ভুল পথ দেখিয়ে কেস সেদিনই ঘুরিয়ে দিয়ে এসেছি। না পাবেন ক্লু, না ধরবেন পথ, আর না কেউ পাতবে জাল। আমি কখনো চাইনি আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হোক। কেন? আমি কে তোমার? এসপির বলা কথা কেন যেন হৃদয় হালকা দুলিয়ে গেল সিনথিয়ার। এই প্রশ্নের উত্তরে কি বলবে সে? এর উত্তর তো তার কাছে নেই। তবে একটা কথা খুব করে মনে হতেই সিনথিয়া দম নিল। তারপর বলল, যে কারণে আপনি আমাকে বাঁচিয়ে গেলেন, সাপোর্ট দিলেন, সাহস দিলেন। প্রত্যেক নির্দোষ ব্যক্তির ক্ষেত্রে এই ইরফাদ সেম। তোমার চোখ দেখে যা বুঝেছিলাম তুমি কারো চালাগুটি, আবেগপ্রবণ, বাস্তব জ্ঞানহীন মেয়ে। তাই সাপোর্ট দিয়েছি। বাকি যা করেছি কেস সলভের জন্যে করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এটাই করতাম। এই ছোট্ট সত্য কথাটা কেন যেন তীব্র ব্যথা দিল সিনথিয়ার ছোট্ট হৃদয়ে। তার কাছে সবাই সমান। আচ্ছা, মনের অজান্তে সে কি স্পেশাল কিছু ভেবে বসেছিল? এই সত্যটি তাকে কেন পোড়াচ্ছে?
ইরফাদ মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলে টোকা দেয় টেবিলে। তারপর বলে, তুমি মার্শাল আর্ট জানো? তাহলে তোমার সামনে থেকে রাফিকে কিভাবে কিডন্যাপ করলো? আমার এত কনফিডেন্স ছিল না। যা হয়েছে আমার কিছু করা আগেই। এই লাস্ট কোয়েশ্চেন। কনফিডেন্স যদি নাই থাকে আমাকে কেন বাঁচালে? এই ভয়টাই পেয়েছিল সিনথিয়া। সেদিন এই প্রশ্নের থেকে কিছুক্ষণের জন্যে মুক্তি পেলেও আজ সে পুরো মুখোমুখি। এই প্রশ্নের উত্তর দিনরাত এক করে সে ভেবেছে। ইরফাদকে মারতে দেখে তার রক্ত মাথায় উঠে গেছিল। সে নিজের জ্ঞানেই ছিল না। কোথা থেকে এত শক্তি আর কনফিডেন্স পেয়েছিল সে তো নিজেও জানে না। প্রশ্নের উত্তরে সে নিজেই নিজেকে পাল্টা প্রশ্ন করে। প্রেমের মধ্যে কি কেউ দ্বিতীয় প্রেমে পড়ে? একজনের জন্যে কাঁদতে কাঁদতে আবার অন্যের প্রেমে পড়া যায়। সে যদি প্রেমে পড়েই থাকে, তাহলে কি তার চরিত্র ঠিক নেই? সে কি ছলনাময়ী, চরিত্রহীনা? কিন্তু তার মন তাকে বারবার একটাই উত্তর দিয়েছে, তুই প্রেমে পড়িসনি, তুই ভালোবেসেছিস। ভালোবাসি, 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 ভালোবাসি। রাত গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে। দুটো মানুষ নিশাচরের মতো নির্ঘুমে কাটিয়ে যাচ্ছে রাত। একজন এখনো নীরবে চোখের জল ফেলছে, অপর জন এখনো সান্ত্বনা দিয়েই যাচ্ছে। কিন্তু ফলাফল একই। নানা রকম স্মৃতিচারণ করে রিমা নিজেকে শান্ত করতে পারছে না। ওইদিকে তিথির ফোনে মেসেজ থামছেই না। কোথা থেকে কোন পাগলের আবির্ভাব যে ঘটল তা কে জানে। বিরক্ত হয়ে শেষের 3 ঘন্টায় আসা মেসেজ সে দেখেও নি, রিপ্লাইও করেনি। তবে ফোনটা মেসেজের শব্দে কিছুক্ষণ পরপর মৃদু কেঁপে উঠছে। তিথি ফোনটা তোলে। অসংখ্য মেসেজ, এত পড়ার ধৈর্য নেই। শেষের একটা মেসেজে তার চোখ আটকায়। নিজের উপর কি তোমার কন্ট্রোল নেই সুহাসিনী? কথাটা শুনে তিথির মাথা আগুনের মতো গরম হয়। তিথি ফোনের কিবোর্ডে টাইপ করে, মাথা খারাপ? না, মনটা ভীষণ খারাপ আমার। স্বপ্নে আঁকা পড়ি, প্লিজ কথা বল। আচ্ছা, আপনি কি করে জানলেন? আমি মেয়ে, এত কনফিডেন্স নিয়ে কি করে কথা বলছেন? তোমার সিমটা তানজিলা তিথি নামে রেজিস্ট্রি হয়েছে। বাকি খোঁজ খবরও নিয়েছি। মানে? আমি তো মেসেজটা এসপি সিনহার নম্বরে দিয়েছিলাম। আপনি কে? আমি সিনহা নই, এতটুকু সিউর। কে আপনি? এসে দেখে যাও। মানে? মানে কাল এসো, মিট করি। পাগল নাকি? হুম, তোমার জন্য। আজব প্রাণী। আপনি কি চান? ভালোবাসতে চাই। আপনি কি পাগলাগারদ থেকে কথা বলছেন? যেখান থেকেই বলি। তবে আমার ভালোবাসা সত্য। ওয়েট, মেসেঞ্জার আছে আপনার? হুম। তিথি প্রীতি এই আইডিতে রিকোয়েস্ট দেন। ছেলেটি রিকোয়েস্ট দেয়। ছেলেটির আইডি নাম লিখতে কোন জগতের অক্ষর ব্যবহার করা হয়েছে? শত চেষ্টায় উচ্চারণ করতে পারল না তিথি। আইডিতে নেই কোনো ছবি। তিথি নিজের ফোন থেকে বহু আগের রাখা একটি মেয়ের ছবি দিল তিথি। আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অসুন্দর নয়। তবে একটা কুৎসিত ছবি তিথি ছেলেটিকে দিল। তারপর তিথি টাইপ করল, এইটা আমি। পছন্দ হয়েছে। ওপর পাশে দেখার পর ছেলেটি বলল, এর চেয়ে ভোটার আইডি কার্ডের পিক বেশি খারাপ ছিল। তাতে কি পালিয়ে গেছি? ভালোবাসা সুন্দর অসুন্দর বিচার করে হয় নাকি? পাগলি মেয়ে। আর এটা তুমি নও তিথি। তোমার একটা মেজেস আমার মনে এতটা দাগ কেটেছে যে একটা নম্বরের সূত্র ধরে তোমার সব নিউজ নিয়ে ফেলেছি। কিন্তু কেন? ভালোবাসতে চাই, তোমার দুঃখগুলোর ভাগ নিতে চাই, শুষে নিতে চাই তোমার সমস্ত যন্ত্রণা। কিন্তু কেন? ভালোবাসি। এভাবে কি করে ভালোবাসা হয়? ভালোবাসা কারণ দেখে হয় না, ভালোবাসা শুধুই ভালোবাসা।
কিন্তু আমাকে ভালোবাসবেন কেন? কারণ ছাড়া ভালোবাসি, ভালোবাসি তাই ভালোবাসি। উফ, ব্যথা পেলে এত বিরক্ত কেউ করে? বিরক্ত হও কেন? আপনি প্লিজ মেসেজ দিবেন না। দিব, 100 বার দিব, 1000 বার দেন, কোটি বার দেন, আই ডোন্ট কেয়ার। আমার ভালোবাসা তোমাকে পৃথিবী ভুলিয়ে দিবে সুহাসিনী। আমার জন্যে তুমি একদিন সব ছাড়বে। এরপরেই ওপাশ থেকে একটা ভয়েস মেসেজ আসে। তিথি ওপেন করে না। ওপাশের ছেলেটি মেসেজ দেয়, একবার অন করো প্লিজ। তিথি সিন করে রেখে দেয়। এরপর আরও অসংখ্য মেসেজ আসে, কিন্তু তিথি না দেখে ফোনটা উল্টা করে রেখে দেয়। চারদিকে নীরব, গভীর রাত, ঘুমের ভারে চোখের পাতা ভার। কিন্তু অজানা ব্যথায় চোখ বন্ধ করে থাকার পরও ঘুম আসছে না সিনথিয়ার। কাল তার মুক্তি শুনে তো তার খুশি হওয়ার কথা, কিন্তু সে কেন যেন সে খুশি হতে পারছে না। ভালোবাসা অদ্ভুত জিনিস, যে গারদে বসে একদিন মুক্তির জন্যে ছটফট করত, আজ সে গারদ থেকে মুক্তির সময়ে সে কাঁদছে। একজন মানুষের ব্যথা কাটিয়ে ওঠার আগেই আরেক ব্যথায় বুক ভারী হচ্ছে তার। দীর্ঘশ্বাসে ভরে উঠছে গার্দের চার দেয়াল। ফজরের আজান হয়। তিথি উঠে নামাজ আদায় করে। দুটো বান্ধবীকে দোয়া ও রেখে নামাজ শেষ করে বিছানায় এসে বসে। রিমা ঘুমিয়ে গেছে। তিথি সেই ভয়েস মেসেজটার কথা মনে পড়ে। ফোনটা হাতে নেয় তিথি। ফোনের সাইড বাটন চেপে সাউন্ড কমিয়ে নেয়। তারপর অন করে। একটা নরম শান্ত গলায় বেজে ওঠে, ভালোবাসি। তিথি বহু ছেলের সাথে কথা বলেছে, বহুবার ঘুরেছে, বহু ছেলের সাথে ফ্লার্ট করেছে, তবে এই ছেলের ভয়েস মারাত্মক সুন্দর। ভালোবাসি 4 অক্ষরের শব্দটি একদম হৃদয় পর্যন্ত ঢুকে একটা টুং করে শব্দ বাজিয়ে দেয়। তিথি স্তব্ধ হয়ে বসে। তার এত অস্থির কেন লাগছে? ভয়ে যে কি মেশানো ছিল, মধু নাকি সুপারগ্লু? কোনোটার জন্যে এত মোহনীয় লাগছে ছেলেটির গলা। নিচে আরও কিছু ভয়েস মেসেজ দেয়া। তিথি কেন যেন কণ্ঠ শোনার লোভ সামলাতে পারল না। পরেরটা ওপেন করল। সেই লোভনীয় গলায় ছেলেটি এক নিঃশ্বাসে বলে গেল, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। এক নিঃশ্বাসে বলা শব্দগুলো শুনে পাথরের মতো শক্ত হয়ে বসে তিথি। কেন যেন অশান্ত করে দিচ্ছে শব্দগুলো তাকে। তিথি আরেকটা ভয়েস মেসেজ অন করে। সেখানেও সেই মধুর মতো গলায় এক নিঃশ্বাসে উচ্চারিত হলো সবচেয়ে দামি শব্দটি, ভালোবাসি, 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 ভালোবাসি। শব্দগুলো একদমে বলতে থাকে ছেলেটি। শেষের শব্দগুলোতে দম ফুরিয়ে আসে। শব্দগুলো অস্ফুট হয়ে যায়। তবুও বলতে থাকে, ভালোবাসি, 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 ভালোবাসি। দম ফুরানোর আগে অবধি নিঃশ্বাস চেপে থাকা ছেলেটির গলা শুনে তিথির নিজের দমটাই বন্ধ হয়ে আসছে। পরের মেসেজ আর অন করার সাহস হলো না তিথির। নিজেকে এই প্রথমবারের মতো ফুরবল লাগছে। বুকের ভিতরটা পরিবেশের নিস্তব্ধতার বিপরীতে ধীরিম ধীরিম বাজছে। যেন এই শব্দে এখনই রিমার ঘুম ছুটে যাবে। উঠে বলবে, কিরে, বুক কাঁপছে কেন তোর? তিথি চোখ মুখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। হাত পা কেন যেন বরফ শীতল হয়ে ওঠে ক্রমেই। বুকের কাঁপন কেন যেন তরতরিয়ে বাড়তেই থাকে। পরের দিন রিজভি শিকদারের সাহায্যে যেমন এফআইআর হয়, সে তার সকল অপরাধ স্বীকার করে নেয়। ইরফাত সব প্রমাণ নিয়ে সিনথিয়ার জামিন করায়। সিনথিয়া মুক্ত। তবে তার ছলছল চোখ দুটোতে মুক্তির ইচ্ছে নেই। ইচ্ছে শুধু বন্দী হওয়ার। এই মুক্তি তার হৃদয়কে আরও যন্ত্রণা দিচ্ছে। তার জীবন যেন অভিশপ্ত। একটা সমস্যা থেকে উঠে আরেকটা সমস্যায় কখনো পিছলে পড়ে, কখনো লাফিয়ে পড়ে, কখনো অসাবধানতা অপরে।
আর এবার মনে হয় না জেনেই পড়ল। কপাল খারাপ হলে যা হয়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। সিনথিয়ার যাওয়ার সময় ঘনিয়ে আসে। চোখ দুটো একজনকে দিশাহারা হয়ে খুঁজছে। কোথায় সে? তাকে না দেখেই চলে যেতে হবে। আর কখনো দেখা হবে না, আর কখনো কথা হবে না। হলেও কতদিন অপেক্ষা করতে হবে? সিনথিয়ার বাবা এসেছে তাকে নিতে। তার যাওয়ার ইচ্ছে নেই, পা উঠছে না। কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখলে তার তো মন শান্ত হবে না। কিন্তু তাকে আশেপাশে, সামনে পিছনে কোথাও দেখা যাচ্ছে না। সিনথিয়ার বাবা হাত ধরে বাইরে নিয়ে যায়। অশান্ত সিনথিয়া বারবার পিছনে তাকায়, কিন্তু সে কোথাও নেই আজ। থানার বাইরে দাঁড়িয়ে সিনথিয়া আর তার বাবা। ঠিক তখনই কয়েক হাত দূরে একটা গাড়ি থামে। দরজা ঠেলে বের হয় সেই স্বপ্নের মানুষ। গায়ে সাদা শার্ট জড়ানো, সময়ের অভাবে কাটতে না পারা চুলগুলো কপাল ছুঁয়ে দিচ্ছে। ক্লান্তিতে বড় বড় চোখগুলো ছোট দেখাচ্ছে। ইরফাদ গাড়ি থেকে নামে, গাড়ির দরজা বন্ধ করে। আশেপাশে কিচ্ছু যেন তার দৃষ্টিতে নেই। আস্ত সিনথিয়া কে তার যেন চোখের কোণেও ধরা দিল না। তড়িঘড়ি করে থানার ভেতরে চলে গেল ইরফাদ। সিনথিয়া বুকটা ধুক করে উঠল। ইভা ঘর গোছাচ্ছে। আচারের কৌটাগুলো মুখ খুলে ছাদে দিয়ে এলো মাত্র। ব্যালকনি গাছগুলোর যত্ন নেওয়া হয়েছে। বাকি আছে ইরফাদের ব্যালকনিতে যাওয়া। হাতের কাজ সেরে ইরফাদের ঘরে যায় ইভা। ঘরটা খুব অগোছালো হয়ে আছে, যদিও ইরফাদ নিজেই সব গুছিয়ে রাখে। তবে সময়ের অভাবে আজকাল ছেলেটা খাওয়ার সময়ই পাচ্ছে না। ইভা সব ঠিকঠাক করে। সাইড টেবিলের উপর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ইভা কাগজগুলো গুছিয়ে ড্রয়ারে রাখার জন্যে ড্রয়ার টানে। ড্রয়ারে রাখা আছে ডায়েরি। সচরাচর হাতের নাগালে এই ডায়েরি পাওয়া যায় না। ডায়েরি বহুবার ইরফাদে হাতে দেখেছে ইভা, তবে কখনো খুলে দেখা হয়নি। ভাইয়ের পার্সোনাল জিনিস বলে কথা। তবে আজ কেমন যেন মনটা অন্যরকম হলো ইভার। মাথায় শয়তান চেপে বসল। ইভা ডায়েরি খুলল। ডায়েরির প্রথম পাতা খুলল সে। ইরফাদের লেখার ধরন তাকিয়ে থাকার মতো, তবে লেখার অর্থটা খুব করুণ। পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো ভাবে দুঃখী। দুঃখ কষ্ট নিয়েই জীবন, তবে নিজের বউকে অন্যের সাথে নিজ দায়িত্বে বিয়ে দেওয়ার মতো যন্ত্রণা কেউ না পাক। খুব ছোট হলো।